সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। মির্জা ফখরুলের প্রজ্ঞা আর ত্যাগে আস্থা রাখতে চায় বিএনপি। চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনার সপ্তাহ পেরোলেও শেষ হয়নি তদন্ত। বিষাক্ত গ্যাস সৃষ্টির রহস্য এখনও অজানা। এবং কলকাতার অধিকাংশ হোটেল মোটেল যেন মৃত্যু ফাঁদ। আগুনে নিহত 7 বাংলাদেশির মরদেহ দেশে আসছে কাল। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, সাথে আছে শাকিল আহমদ। আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে পেল বাংলাদেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগের ওপর আস্থা রাখল তার দল বিএনপি। সরকার ও রাজনীতি বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক ব্যক্তিদেরই রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া উচিত। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতার চর্চায় প্রধানমন্ত্রী এগিয়ে থাকলেও সংবিধানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে রাষ্ট্রপতির অবস্থান সবার উপরে। রাষ্ট্রের অভিভাবকের পদটি যে একেবারেই আলংকারিক নয় তা প্রমাণিত নানা রাজনৈতিক সংকটে। আবার স্বাধীনতার 54 বছরে সামরিক অভ্যুত্থান, সাংবিধানিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতায় বারবার সংকটে পড়েছে রাষ্ট্রপতির পদও। তাই ক্ষমতাসীনরা চেষ্টা করেন রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান এমন একজনকেই রাষ্ট্রপতি করার। এ পর্যন্ত পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে 19 জন 22 মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে মেয়াদ পূর্ণ করতে পারেননি 10 জন। 2 জন নির্মম হত্যাকাণ্ডে শিকার। রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কারণে পদত্যাগ বা বঙ্গভবন ছাড়তে হয় 8 জনকে। নিকট অতীত 111-এর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ একই সাথে প্রধান উপদেষ্টাও হন, যদিও তা রাজনৈতিক সংকট বাড়িয়ে তোলে। অতীত পর্যালোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক নেতাই রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক ভূমিকায় অগ্রগণ্য বলে মনে করেন বিশ্লেষকরা। বিরোধী দলের মধ্যেও তার যথেষ্ট সমর্থন রয়েছে এবং দেশ বিদেশেও কিন্তু তার গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ এই এতগুলো বৈশিষ্ট্য যদি কাজে তিনি লাগান, তাহলে নিশ্চয়ই যে সরকারটা কাজ করবে তাদের উপরে এক ধরনের কিন্তু মনস্তাত্ত্বিক চাপ থাকবে যে তাদের একজন অভিভাবক রয়েছেন, তার পরামর্শ তারা গ্রহণ করে জাতিকে কিন্তু এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা রাখতে পারবেন বলে আমি মনে করি। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজপথের লড়াইটা বেশ দীর্ঘ। ভবিষ্যৎ সংকটে তার মতো রাজনৈতিক চরিত্রই রাষ্ট্রপতি পদে অধিক যোগ্য বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা। গভীর সংকটে পড়ে যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রয়োজন পড়ে, ডক্ট্রিন অফ নেসেসিটি তখন একটা আছে, অথবা যদি আমরা কখনো কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানের করি, মানে আবার সন্নিবেশ করি, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ওই সময়টার জন্য অনেক বড় কিছু, ওই 3 মাস, ওই যে নির্বাচনের 3 মাস। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে 23তম রাষ্ট্রপতির অধীনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো পোড়খাওয়া রাজনীতিবিদ সেই দায়িত্ব পালনে কেমন ভূমিকা রাখেন সেদিকে তাকিয়ে থাকবে জাতি। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশে এই গেজেট প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991-এর বিধি 12-এর 6 অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। গতকাল বিকেলে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর থেকেই মহাসচিবের পদে কে আসছেন তা নিয়ে বিএনপিতে আলোচনা চলছিল। একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রিজভীর ওপরই আস্থা রাখল জাতীয়তাবাদী দল।
কাটছেই না গ্যাস সংকট। আরও খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, ছুটির দিনে গ্রাহকদের ভোগান্তি কি কমেছে না উল্টো বেড়েছে জানাবেন? ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখছেন? শাকিল, সকাল থেকে তেজগাঁও অঞ্চলের বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিন হওয়াতে সব মোটামুটি অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতেই দেখেছি গাড়ির দীর্ঘ লাইন। এবং গ্যাসের পরিস্থিতির কথা যদি বলি আপনাকে, গতকাল বিকালের পর থেকে গ্যাসের লাইনে প্রেশারটা বেশ খানিকটা বেড়ে দাঁড়ায় এবং বেড়ে দাঁড়ানোর পর সেটা গভীর রাত, মধ্যরাত এবং গভীর রাত পর্যন্ত মোটামুটি সেই প্রেশারটা অব্যাহত থাকে এবং সকালের দিকে এসে সেই প্রেশারটা মোটামুটি খানিকটা কমে আসে। আমরা ফিলিং স্টেশনের যে সকল কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি। গভীর রাতের দিকে প্রেশার মোটামুটি 170 থেকে 180 ছিল লাইনে এবং সকালবেলা থেকে সেটা কমে 130 এবং 40 প্রেশারে এসে দাঁড়িয়েছে। আর পিএসআইয়ের কথা যদি বলি, আমাদের এই সিএনজি খাতে আসলে স্বাভাবিক সময়ের জন্য 15 পিএসআইয়ের মতো প্রয়োজন হয়, কিন্তু সেই 15 পিএসআইয়ের বিপরীতে পাওয়া যাচ্ছে এখন সকালে এসে যেটা পেয়েছি সেটা মাত্র 3 পিএসআই পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে আজকের সকাল অর্থাৎ এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। এবং আমি যদি আপনাকে একটু বলি, টানা 25 দিনের যে তীব্র গ্যাস সংকট ছিল সেটা গত শনিবারে সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটরটা আংশিক চালু হওয়ার পরে সরবরাহটা কিছুটা বাড়লেও এই সংকটটা আসলে কাটেনি। যে পুরাতন মজুদ ছিল সেই মজুদ থেকেই মূলত কিছুটা সরবরাহ করা হয়। এর পরেও এই সংকট আসলে কাটেনি, এখনও সেই সংকটটাই কিছুটা রয়ে গিয়েছে। শাকিল, আপাতত এই ছিল আমার কাছে গ্যাস পরিস্থিতির সর্বশেষ। জি সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানছিলাম, তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সাজ্জাদুল হক। চট্টগ্রামে শিপইয়ার্ডে 9 শ্রমিকের প্রাণহানির সপ্তাহ পেরোলেও তদন্ত শেষ করতে পারেনি সরকারি দুটি কমিটি। উদ্ঘাটন হয়নি ব্যালাস্ট ট্যাঙ্কে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হওয়ার রহস্য। যদিও বিষয়টি খতিয়ে দেখতে আরও একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। খোঁজা হচ্ছে আরও কী ধরনের গ্যাস আছে জাহাজের বাকি ট্যাঙ্কগুলোতে। জাহাজের ভারসাম্য রক্ষা ও ড্রাফট নিয়ন্ত্রণের জন্য সমুদ্রের পানি রাখা হয় বালাস্ট ট্যাঙ্কে, কিন্তু সেই ট্যাঙ্ক কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গেল 14 আগস্ট চট্টগ্রামের ভাটিয়ারিতে ফেরদৌস শিপইয়ার্ডে মৃত্যু হয় 9 শ্রমিকের। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কিভাবে এই গ্যাস উৎপন্ন হলো সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি তদন্ত কমিটি। তাই নির্ধারিত 5 কর্মদিবসে কাজ শেষ হয়নি দুটি কমিটির কোনোটিরই। তবে মাঠ পর্যায়ে কাজ শেষ হওয়ায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিটির এই সদস্য। সবারই মোটামুটি মাঠ পর্যায়ের যে তথ্য কালেকশন সেগুলো শেষ পর্যায়ে। এখন আমরা তদন্ত রিপোর্ট, এটা প্রক্রিয়াধীন, আমরা রিপোর্ট তৈরি করছি তদন্ত কমিটিগুলো। তো তদন্ত কমিটিগুলো রিপোর্ট পাওয়ার পরে আসলে বোঝা যাবে যে আসলে কী কারণে এটা হয়েছিল বা এটার সুপারিশটা কী, এর উত্তরণ উপায় কী। তো আপাতত যেটা হচ্ছে যে আমাদের এখানে তদন্ত টিম ইতিমধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ করেছে, আমরা এখন তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি। এখনো নিরাপদ নয় জাহাজটি, কেননা বালাস্ট ট্যাঙ্কে মাত্রা অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর। বাকি দুটি ট্যাঙ্কেও বিষাক্ত এই গ্যাস থাকার কথা বলছে অধিদপ্তর। তাই আপাতত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে জাহাজটিতে। যে বালাস্ট ট্যাঙ্কের হোলগুলো আছে সেই সবগুলো বালাস্ট ট্যাঙ্ক থেকে কিন্তু আমরা স্যাম্পল নিয়েছি। স্যাম্পলের ধরেন বালাস্ট ট্যাঙ্কের আপার অংশে এয়ারের এবং যে ওয়াটারটা আছে ওয়াটারের আপার অংশে এবং ওয়াটারের লোয়ার অংশে আমরা স্যাম্পলগুলো নিয়েছি। 3টা ট্যাঙ্কের মধ্যে প্রাইমারি বা এসটিএসের আমরা এটা দেখছি। এখন আমরা অনেকগুলো স্যাম্পল, যেহেতু সবগুলো তো আর প্লেজে করা যায় না, আমরা স্যাম্পলগুলো সব কালেকশন করছি এবং আমাদের বুয়েটের ল্যাবে এবং পরিবেশের ল্যাবে টেস্ট করা হচ্ছে। এই জন্য এটা ডিজলভ অবস্থা আছে। কেউ যদি ওখানে গিয়ে কাজ না করে বা কেউ ইন্টারাপ্ট না করে তাহলে কোনো রিস্ক নেই। যদি ওখানে গিয়ে ইন্টারাপ্ট করে কাজ করতে চাই এই জন্য তাহলে রিস্ক আবার চলে আসবে। এই জন্য আমরা এখন সবগুলো কার্যক্রম ওই জাহাজটাতে কাটিং থেকে শুরু করে অল অ্যাক্টিভিটি আমরা বন্ধ করে দিয়েছি। জাহাজটিতে আর কি ধরনের বিষাক্ত গ্যাস আছে তা পরীক্ষা নিরীক্ষা করছে 8 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। ইতিমধ্যে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছে ল্যাবে, যার প্রতিবেদন আসতে সময় লাগবে আরও কয়েকদিন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি
নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানালেও ভোট দেননি রুমিন ফারহানা। বলেন, প্রহসনের অংশ হতে না চাওয়ায় তিনি ভোট দেননি। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচনে অনিশ্চয়তা না থাকলে সেটাকে নির্বাচন বলা যায় না, সেটি মনোনয়ন। যে নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একটা ভারসাম্য আনা হবে, যেটি বিএনপির 31 দফাতেও আছে। সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো কথা, কোনো রকম কোনো উচ্চবাচ্য শুনি না। সো এই সকল কিছু দেখে আমার মনে হয়েছে যে আমি আসলে এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না। দর্শক, রাজধানীর কামরাঙ্গীরচরের দিরাই খালে পরিষ্কার অভিযান চলছে। আমাদের সঙ্গে এই বিষয়ে অনেক খবর জানানোর জন্য যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ শফিক। চলে যাচ্ছি তার কাছে। শফিক, পরিষ্কার অভিযানের সবশেষ খবর জানাবেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসেছিলেন, কি বলেছেন উনি? এখানে কিন্তু যে স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন তারা এখানে প্রস্তুত। একটু আগেই মীর শাহে আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি এখানে যে পরিচ্ছন্নতা কর্মীরা দিরাই খাল পরিষ্কার করবেন তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুর হবে না বা মালয়েশিয়ার মতো দেশ তিনি উপহার দিতে পারবেন না বা এই সরকার দিতে পারবে না, তবে আসলে একটি সুন্দর বাংলাদেশ, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ যেন পায় এদেশের মানুষ, সে বিষয়টিকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন এবং যেভাবেই সম্ভব এই ঢাকার আশপাশের যে খালগুলো রয়েছে সেই খাল নদী সেগুলোকে পরিষ্কার করে জলযান নৌযান চলাচলের উপযোগী করতে যে ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন সে ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একটি প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে কোনোভাবে যদি ঢাকার যে নৌপাতগুলো রয়েছে, যে নদীগুলো রয়েছে সেখানে নৌযান চলাচল করানো যায় বা একটি নৌ রুট যেন চালু করা যায়, সে বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং সেটিকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু ঢাকা জেলা প্রশাসন আজকে এই উদ্যোগ নিয়েছে। দিরাই খাল কামরাঙ্গীরচর সংলগ্ন এবং লালবাগের মাঝামাঝি জায়গায় যে দিরাই খালটি রয়েছে সেই দিরাই খালের যে অনেক ময়লা রয়েছে, আমরা একটু পরে হয়তো বা দেখাবো এবং সেই সংবাদ সংগ্রহ করব। তবে তার আগে এই মুহূর্তে যে এখানে দেখতে পাচ্ছেন যে মাঠে প্রচুর মানুষ এবং প্রায় 550 শ্রমিক এখানে উপস্থিত রয়েছেন যারা আসলে 1000 মিটার খাল আজকে পরিষ্কার করবেন। জি শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন রাজধানীর কামরাঙ্গীরচরের দিরাই খালে পরিষ্কার অভিযান শুরু হয়েছে। আমরা এই বিষয়ে সবশেষ খবর জানছিলাম। ফেসবুক পোস্ট ঘিরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নতুন কমিটির পদ নিয়ে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের ইমন এবং ইতিহাস বিভাগের সবুজের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে সবুজের মেসেঞ্জারে এ নিয়ে হুমকি দেয় ইমন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রক্টর জানান, বিষয়টি সমাধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বর্তমানে শান্ত রয়েছে পরিস্থিতি। যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শহরের সেগুনবাগান এলাকায় তাকে ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার করা হয় মরদেহ। আলামিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে গত সন্ধ্যায় ঝিনাইদহের মহিলা কলেজ পাড়ায় বন্ধুর ছুরিকাঘাতে খুন হন আরেক বন্ধু কাউসার। এই ঘটনায় অভিযুক্ত লিখন নামে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় বুলবুলের রিকশা গ্যারেজ লুটের ঘটনায় তারা যে মামলা করেছিলেন সেটি তুলে না নেয়ায় এই হত্যাকাণ্ড। দেশের বাইরের খবর, একটি দুটি নয়, কলকাতার নিউ টাউনে হোটেল শিখা ইনের মতো মৃত্যুফাদের সংখ্যা শত শত। 7 বাংলাদেশি আর 2 ভারতীয়দের মৃত্যুতে ব্যস্ততা বেড়েছে প্রশাসনের। সুবিচারের বুলি আওড়াচ্ছেন রাজনীতিকরা, দেয়া হচ্ছে নানা আশ্বাস। তবে পর্যটক আর স্থানীয়দের সংখ্যা টাকার প্রভাবে 2 দিন পেরোলেই আবারও আগের অবস্থায় ফিরে যাবে কলকাতার হোটেল ব্যবসা। গভীর রাতে অগ্নিকাণ্ড, ধোঁয়ার কুণ্ডলী আর বাঁচার আকুতি। ভোরের আলো ফোটার আগেই নিভে গেছে 9টি প্রাণ। কলকাতার নিউ টাউনের শিখা ইন হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মাঝে। অধিকাংশ হোটেল মোটেলকে মৃত্যু ফাঁদ বলছেন তারা। 7 বাংলাদেশি আর 2 ভারতীয়ের মৃত্যুতে টনক নড়েছে কলকাতা প্রশাসনেরও।
যদিও স্থানীয়রা বলছেন কিছুদিন পর অর্থের প্রভাব খাটিয়ে আবারও কার্যক্রম চালাবে অসাধু ব্যবসায়ীরা। তাহলে যারা আসবে অতিথি দেব হব, তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি, তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে যে কেউ যদি রামপুরহাটে যায়, কেউ যদি আমাদের এখানে আসে, তাহলে কলকাতায়, তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে। কলোনি স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল, সদর কিংবা মার্কুইস স্ট্রিট, বিভিন্ন জায়গায় ছোট বড় মিলিয়ে আছে প্রায় 1200 হোটেল। নিউ মার্কেটের মতো ঘিঞ্জি এলাকায় বেশিরভাগ ভবনই অনেক বছরের পুরনো। বসবাসের অনুপযোগী এসব আবাসিক ভবনকে রংচং করে দেয়া হয়েছে বাণিজ্যিক রূপ। বেশিরভাগ গেস্ট হাউসেরই অবস্থা গোলকধাঁধার মতো। একবার প্রবেশের পর বের হওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন। 3-4টে করে হোটেল আছে, দেখা যাচ্ছে যে একটু ছোট ছোট অনেকে একটু পয়সা কম দিয়ে থাকতে চাইলে এরকম হোটেল একটু খোঁজে। এখন সেই ক্ষেত্রে আপনি পয়সা কম দিলে তো নিরাপত্তা যথেষ্ট ব্যবস্থা ছিল না। করুণ দশা হোটেলগুলোর ইলেকট্রিক ওয়্যারিংয়েরও। যত্রতত্র ঝুলছে বৈদ্যুতিক তার, কয়েক দশকের পুরনো লিফট, নেই অতিরিক্ত সিঁড়ি। এতে জীবনের ঝুঁকিতে শত শত পর্যটক। হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডের পর বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে সরব বিজেপি ও সিপিএমের নেতাকর্মীরা। অতীতে তৃণমূল সরকারের আমলে বেআইনিভাবে গড়ে ওঠা বাণিজ্যিক ভবনগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ফায়ার এক্সিট না থাকা সহ নানা অনিয়মের পরও কে বা কারা লাইসেন্স দিয়েছে তা নিশ্চিত করে বিচারের আওতায় আনার দাবি স্থানীয় সহ পর্যটকদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। অবশেষে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। কঠোর নিরাপত্তায় মধ্যরাতে রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় তাকে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বিষয়টি নিশ্চিত করেছে। 3 বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। চলতি সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক সহ একটি মেডিকেল প্যানেলকে চিকিৎসায় যুক্ত থাকারও নির্দেশ দেওয়া হয়। পাকিস্তান সরকার এই নির্দেশনা মানতে না চাইলেও তাতে সম্মতি দেয়নি সুপ্রিম কোর্ট। এই ছিল সকাল 10টার খবরে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।